রাজনীতিতে মানুষ টাকা ইনভেস্ট করে আসে, তারপরে সে তার বন্ধু বান্ধবদের এইসব ঠিকাদারি চুক্তি এগুলো দেয়, দিয়ে সেখান থেকে ভাগ পায়। এখান থেকে আমাদের বের না হইতে পারলে এই দেশের কোনো ভবিষ্যৎই নাই। বাংলাদেশ 6 মাসের মধ্যে আরেকটা সংকটে পড়বে এবং সেই সংকটে একটা অভ্যুত্থান হবে। তারা যদি আত্মহত্যা না করতে চায় তাদেরকে পরিবর্তন করতে হবে, সে যেই আসুক। নতুন করে আগামী 5 বছরে কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দরকার আছে কিনা বাংলাদেশে? আমার মনে হয় যে সৌর বিদ্যুৎটাকে আমাদেরকে সাংঘাতিকভাবে বাড়াইতে হবে এবং যদি কোনো কিছু ইনভেস্টমেন্ট করতে হয় ওইটা। আর দ্বিতীয় যেটা করতে হবে, জ্বালানির সাপ্লাই বাড়াইতে হবে। জ্বালানির সাপ্লাই বাড়ানো মানে ওই যে গ্যাস আনার যে পদ্ধতিগুলো, আমাদের পোর্ট, আমাদের যেটাকে ফ্লোটিং বলে, যেখানে গ্যাসটা আসে, ওগুলো তৈরি করতে হবে। আমাদের নিজের গ্যাস মানে এক্সপ্লোরেশন করতে হবে। এগুলা হচ্ছে মাস্ট আমাদের। এখন গ্যাসের আমদানি বাড়ানোর পক্ষে কিনা আপনারা? শুনেন, আমি কোনো কিছুরই পক্ষে না, কারণ যে কোনো জ্বালানি হচ্ছে একটা বিপদ, আমাদের পরিবেশের জন্য বিপদ। কিন্তু কয়লার তুলনায় গ্যাস বেটার, আর গ্যাসের দাম এখনও কম। আবার এটা তো বাজারে ওঠানামা করতে পারে, এক পর্যায়ে দেখবেন যে কয়লা সস্তা হয়ে গেছে, গ্যাস, এগুলো আপনাকে ডাইভার্সিফাইড থাকতে হবে। এখন যেহেতু আমাদের কয়লা যথেষ্ট আছে, মানে 2-3টা কিন্তু বড় বড় কয়লার বিদ্যুৎ কেন্দ্র আছে, আমাদের গ্যাসগুলো প্রায় শুকায় যাচ্ছে। এবং মেঘনাঘাটে দেখেন গ্যাস এখন নাই, এবং অন্যান্য জায়গায় অনেক গ্যাসের সংকট, কিন্তু এগুলো পড়ে আছে, আমাদের স্ট্যান্ডার্ড অ্যাসেট পড়ে আছে। তো যেহেতু অ্যাসেটটা আছে, গ্যাসের আমদানি যদি আমরা বাড়াইতে পারি, আমরা অনেক সহজ পথে আরও বিদ্যুৎ পাবো। আর সৌরটা হচ্ছে যে ভবিষ্যৎ, কারণ এখন এই টেকনোলজি আরও সস্তা হবে এবং আরও এফিশিয়েন্ট হবে যত দিন যায়, ব্যাটারির দাম কমতেছে। সো এখন এই মাস্টার প্ল্যান একটা করতে হবে একেবারে, যারা এইসব বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ টেকনোলজি কোন দিকে যাচ্ছে এরা বুঝে, ওদেরকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করতে হবে যে এখানে কি করা উচিত। শুধু আর নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার কোনো মানে হয় না। রাইট স্যার, শেষ প্রশ্ন আপনার কাছে। নতুন সরকার ক্ষমতায় আসছে, শুধু বিদ্যুৎ না, ফিনান্সিয়াল সেক্টরেও একটা শুদ্ধাচার চর্চা করার একটা বিষয় আছে এবং গুরুত্ব আছে, এবং ওভারঅল শুদ্ধাচার চর্চা বা কারাপশন ফ্রি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনার পরামর্শ জানব। আমাদের যদি আপনি বলেন যে একটা জিনিস বলেন যেটা আমাদের দেশকে ধ্বংস করছে, দুর্নীতি। এবং দুর্নীতি এখানে অনেক ধরনের দুর্নীতি হয়, ছোট ছোট দুর্নীতি হয়, আবার হচ্ছে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে, যেটাকে স্টেট ক্যাপচার দুর্নীতি বলে। যে আমাদের মতন দেশে যেটা আমরা দেখি, যে মানুষে রাজনীতিতে আসার জন্য মরিয়া হয়ে যায় কেন? কারণ এটা একটা বিজনেস। আপনি রাজনীতিতে যেই টাকা বানাইতে পারেন, অন্য কোনো সেক্টরে আপনি পারবেন না। তো রাজনীতিতে মানুষ টাকা ইনভেস্ট করে আসে, তারপরে সে তার বন্ধু বান্ধবদের এইসব ঠিকাদারি চুক্তি এগুলো দেয়, দিয়ে সেখান থেকে ভাগ পায়। এখান থেকে আমাদের বের না হইতে পারলে এই দেশের কোনো ভবিষ্যৎই নাই। এটা আপনার ব্যাংকিং খাতেই বলেন, আপনি বিদ্যুৎ খাতে বলেন, আপনার যেসব অবকাঠামো তৈরি হচ্ছে, এগুলো রাস্তা, মেট্রো রেল, আপনার মনোরেল, কত রকমের কথা হচ্ছে, সবগুলোতে যদি আপনার ওই আগের ব্যবস্থায় চলে, আমার মনে হয় এই বাংলাদেশ 6 মাসের মধ্যে আরেকটা সংকটে পড়বে এবং সেই সংকটে একটা অভ্যুত্থান হবে। কারণ এইবার আগের চাইতে একটা জায়গা কিন্তু আমরা ভিন্ন। আওয়ামী লীগ যখন আসছিল, আমাদের ব্যাংকিং ব্যবস্থা খুব ভালো ছিল, ইসলামী ব্যাংক খুব প্রফিটেবল ছিল, আমাদের বিদ্যুতের দাম খুব কম ছিল। এখন তো তা না, এখন হচ্ছে আপনার 35 থেকে 40% নন পারফর্মিং লোন ব্যাংকিং সেক্টরে। আপনার বিদ্যুতের দাম হচ্ছে আমাদের প্রতিযোগিতার চাইতে প্রায় দ্বিগুণ। হ্যাঁ, এখানে আপনি যদি মনে করেন আমি আগের মতন আবার টাকা বানাবো, আপনার 6 মাসের মধ্যে আপনি শেষ। কারণ এখন আরেকটু যদি আপনার এইসব নন পারফর্মিং লোন বাড়ে, আবার যদি ঋণ খেলাপিরা ঋণ নিয়ে চলে যায়, এই ব্যাংকিং সিস্টেম ধসে যাবে এবং এই পাওয়ার সিস্টেম ধসে যাবে। তো এই কারণে আমি খুব আশাবাদী যে মানুষের উদ্দেশ্য যাই হোক না কেন, যেই ক্ষমতায় আসুক না কেন, তারা যখন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেখবে, তারা নিজেরাই বুঝবে যে এখানে ওই আগের মতন চলার আর কোনো অবকাশ নেই। তারা যদি আত্মহত্যা না করতে চায় তাদেরকে পরিবর্তন করতে হবে, সে যেই আসুক।